মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার 20 তারিখ আর এখন বাজে 11:30। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে ব্লগ করা সেরকম কোনো একটা ছিল না, শুয়ে শুয়ে তোমাদের কমেন্টগুলো দেখছিলাম। তোমরা শুধু বলো যে প্রিয়াঙ্কা তুমি ডেলি কেন ভিডিও দাও না। আমি ডেলি কি ভিডিও দেবো আমি ওটাই বুঝতে পারি না। একই আমার রুটিন এই বাড়িতে থাকলে। সকালবেলায় উঠে দীপ্তকে ব্রেকফাস্ট বানিয়ে খাইয়ে পাঠিয়ে দাও, দেন রান্না বান্না করো, তারপর বাসন মাজো, তারপরে ঘর দর ঝাড় দিয়ে স্নান করো, তারপরে আবার সন্ধ্যাবেলায় দীপ্ত চলে আসলে ওর জন্য টিফিন বানাও, তারপর রাত্রে খাবার বানাও, তারপর বাসন কুসন মেজে যা কাজ থাকে করে শুয়ে যাও। এটাই হচ্ছে আমার ডেলি রুটিন। এর বাইরে আমার সেরকম কিছু হয় না। এবার এর বাইরে আমি এখানে থেকে কি বা করতে পারি বলো? তো মাঝে মধ্যে ভাবি যে ডেইলি একই জিনিস কি শেয়ার করবো, সেই কারণে আর শেয়ার করা হয় না। বাট তোমরা যে কমেন্টগুলো করো যে প্রিয়াঙ্কা ডেইলি ব্লগ দাও, ডেইলি ব্লগ দাও, তো ভাবলাম যে চলো কিছু বক্ত করি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে কি কি করেছি তোমাদেরকে বলি। সকালে ঘুম থেকে উঠেছিলাম 8টায়, এখন 8টা অ্যালার্ম বাজানো থাকে। দীপ্ত যেহেতু 9টার মধ্যে অফিস চলে যায়, 8টায় ঘুম থেকে উঠে ওকে হালকা ফুলকা টিফিন করে দিই। আজকে যেমন ও ছাতুর শরবত খেয়ে গেছে, লঙ্কা পেঁয়াজ দিয়ে ছাতুর শরবত, তারপর ডিম সেদ্ধ আর দুটো খেজুর দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে। ওকে অফিসে বের করে দেওয়ার পর সরাসরি আমি রান্নাঘরে ঢুকেছিলাম। রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে করেছি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, আর কি করেছি, হ্যাঁ, আর কলমির শাক ভাজা, আমের চাটনি, ব্যাস এইগুলোই। তরকারিগুলো 10:30টার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ভাতটা এত তাড়াতাড়ি বসাবো না। ভাতটা এত তাড়াতাড়ি বসালে বাবা এখানকার পাড়ার যে ছেলেগুলো আছে এখানেই খেলা করে, চিৎকার করছে কি। ভাতটা এখন বসাবো না, ভাতটা ওই 12টা 12:30 নাগাদ বসাবো, কারণ খেতে খেতে তো 1টা 2টো বেজেই যায়। তো কালকে এগুলো কেচে দিয়েছিলাম, তোলা হয়নি। এই জিনিসপত্র কাচাকুচি, যেমন কাচাকুচির পর তুলে ভাঁজ করা, এটাই হচ্ছে সব থেকে বড় কাজ বলে মনে হয়। আর যদি জামা কাপড় আয়রন করতে হয় তাহলে তো আমি শেষ। মানে আমার জামা কাপড় আয়রন করাতে অ্যালার্জি, বাট তবুও করতে হয়, কারণ দীপ্তর কিছু কিছু জামা আছে আয়রন না করলে না একদম ভালো লাগে না। আর ও তো অফিসে পড়ে যায়, তো আয়রন আমাকে করতেই হয়। কিছু প্যান্ট আছে, কিছু শার্ট আছে। দীপ্ত তো অফিস চলে গেছে, আমার মোটামুটি সব কাজও হয়ে গেছে, কিন্তু বিছানাটাই সকালবেলায় উঠে গোছানো হয়েছিল না, তো ওটাই গুছিয়ে নিচ্ছি এখন। আর হ্যাঁ, কটা দিন থেকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বলে ভাবছিলাম। কিছুদিন আগে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, শুনেছো? সেই পলাশ রাহার ঘটনা। মানে এই কথাটা মনে পড়লেই না কেমন একটা লাগে জানো। মানে শুধুমাত্র মা আর বউয়ের জন্য মাঝখান থেকে একটা প্রাণ চলে গেল। জানি না এই ব্যাপারটাতে কতটা দোষকার। ভিডিওতে দেখা যাচ্ছে, মানে যেই সোশ্যাল মিডিয়াতে যেসব ভিডিওগুলো আছে সেখান থেকে দেখা যাচ্ছে তার মায়ের দোষটাই বেশি। এবার কোথাও না কোথাও গিয়ে আমার মনে হচ্ছিল যে না, মায়ের দোষ বউয়ের দোষ যেমন তেমন ছেলেটারই দোষ বেশি। কারণ আমি যতদূর জানি বা কিছু, বিয়ের পর একটা ছেলের বিয়ের পর একটা ছেলেকেই কিন্তু দুই দিকটাই হ্যান্ডেল করতে হয়, সে কিভাবে ম্যানেজ করবে। এবার এরকম অনেক ছেলেও দেখা যায় যে বিয়ের পরও সেই ছেলেটা তার মায়ের কথা শুনেই চলছে, তার মাকে ভালো রাখার চেষ্টা করছে, কিন্তু সেটা করলে তো হবে না, তাই না? সংসারে তো এইসব নিয়ে ঝামেলা হবেই। সেই কারণেই হয়তো পলাশ সাহার আজকে এরকম অবস্থা হয়েছে। বাট আমরা যেটা জানি, মানে যেটা সচরাচর শুনে আসছি, একটা সংসারে ঝামেলা কার মধ্যে হয়? বৌমা, শাশুড়ি আর ননদ, ব্যাস এই তিনটে সম্পর্ক। কিন্তু আমরা মানে এই তিনটে সম্পর্কের মধ্যে আমরা কোনোদিনই ভালো রিলেশন আছে সেটা কিন্তু খুব কম শুনেছি। হয়তো আছে হাজারে একটা, বাট সচরাচর শোনা যায় যে না, এই সব সম্পর্কগুলো কেউ কাউকে সহ্য করতে পারে না। তো কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম যে শাশুড়িরা কেন বৌমাদের সহ্য করতে পারে না। সেখানে পয়েন্ট করে করে অনেকগুলো কারণ লেখা ছিল। তো কারণগুলো পড়ে আমার বেশ ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটা শেয়ার করি। মানে তার মধ্যে আমি কিছু কারণ বলছি, ওখানে অনেক বড় পোস্ট ছিল, সব কিছু তো বলা সম্ভব নয়। যেমন ছেলের বিয়ের পর ছেলে ভাগাভাগি হয়ে যাবে এমন একটা অনুভূতি হয় মায়ের। একজন মায়ের কাছে ছেলেই পৃথিবীর সব। বিয়ের পর ছেলেটির মনোযোগ যখন স্ত্রীর দিকে হয়ে যায়, তখন মায়ের মনে হয় যে ছেলে আর আগের মতো নেই, ছেলে পাল্টে গেছে। অনেক সময় শাশুড়িরা নিজেদের সাথে বৌমার তুলনা করে। যেমন অনেক শাশুড়ি বলে যে আমরা তো আমাদের শাশুড়ি আমাদের এত কষ্ট দিয়েছে, আমরা তো এত কষ্ট করে সব কিছু করেছি, বাট তুমি তো কিছুই করো না। আমাদের শাশুড়িরা যা করেছে, আমরা যা সহ্য করে এসেছি, তুমি হলে এগুলো সহ্য করতেই পারতে না। এরকম প্রায়শই অনেক পরিবারে এই কথাগুলো শোনা যায়। তো এইরকমই আরও অনেক কারণ ওখানে ছিল। তো সেই কারণগুলো দেখে আমার মনে হলো যে না, এগুলো আমিও শুনেছি, অনেকের মুখেই শুনেছি যে এরকম প্রবলেম হয়।
তো সেটার সাথে আমি রিলেট করতে পারলাম বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কি মতামত একটু জানিও যে কথাগুলো আমি কতটা ভুল কতটা সত্যি বলেছি। হ্যাঁ, এক একজনের এক এক রকম মতামত হতেই পারে। তো রান্নাঘরে ভাত বসাতে এসে দেখি মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে, মানে মাও ভাত বসিয়ে গেল আর আমিও ভাত বসানোর জন্য ঘরে আসলাম। অ্যাকচুয়ালি মা স্নান করে পুজো করতে গেছিলো আর আমি ঘরে ছিলাম। মা ভেবেছে আমি হয়তো ভুলে গেছি ভাত বসাতে, আর না ভোলারও কিছু নেই, এরকমটা হয়েছে। মা যখন একবার মুম্বাই ছিল, যখন বিয়ে হয়ে আসেনি, যখন মুম্বাই ছিল তখন কি হয়েছে, আমি তরকারি রান্না করেছি। তরকারি রান্না করার পর টাইম হয়েছে 1টা কি 1:30 বাজে। তখন আমি বাবাকে বললাম যে বাবা তুমি খেতে বসো, আমি ভাত বেড়ে দিচ্ছি। বাবা টেবিলে বসেছে, আমি রান্নাঘরে এসে ভাত বাড়তে গিয়ে দেখি যে আমি ভাতই বসাইনি। তো আমাকে বললাম যে বাবা ভাত বসাতে আমি ভুলে গেছি, একটু সময় দাও, আমি করে দিচ্ছি। তারপর সে ভাত রান্না করে তারপর ভাত খেতে দিই। তো মায়ের সাথে এই কথাটাই বলছিলাম, তো মা বলছে ওইরকম আমারও হয়েছে। তুমি কি বাজারে যাচ্ছ মা? কিছু নিয়ে আসার ছিল, বাটার আনতে হবে, পাউরুটি আনতে হবে, 2টো কাজু আনতে হবে। এগুলো নিয়ে এসে রাখলে না হুটহাট করে যদি কোনো খাবার মাথায় চলে আসে সেগুলো রান্না করতে সুবিধা হয়। বিশেষ করে দীপ্তর ইউটিউবে এই রান্নাটা দেখলো, ফেসবুকে এই রান্নাটা দেখলো, আমাকে পাঠিয়ে দিয়ে বললো যেটা করো আজকে খাবো। তখন যদি বাড়িতে সেরকম কিছু না থাকে তখন মাকে সাথে সাথে বাজারে পাঠাতে হয়, মাকে বলতে হয় যে গিয়ে নিয়ে এসো। তার থেকে ভালো না, হ্যাঁ বাটার পাউরুটি আর হচ্ছে কাজু, তো তার থেকে ভালো হচ্ছে মা যখন বাজারে যাবে ওগুলো নিয়ে আসতে বললে বাড়িতে থাকলে সব সময় আমি আমার যখন ইচ্ছে সেভাবে রান্না করতে পারবো। এখানকার মাকে কিছু বাজার থেকে নিয়ে আসতে বললে মা বলে যে লিখে দিও তাহলে আমার সুবিধা হয়। তো এখানে আমি লিখে দিচ্ছি, মানে আরও অনেক কিছুই ছিল, যেমন পাউরুটি, বাটার, চিজ আনতে বলবে ওটা আমার খেয়াল ছিল না, মেয়োনিজ, হ্যাঁ ওগুলো সব নিয়ে এসে, বাট চিজটা দরকার ছিল কারণ মাঝে মধ্যে যে এগ স্যান্ডউইচ বানাই তো ওটাতে চিজ দিলে বেশ টেস্টি হয় খেতে। বাটার মেয়োনিজ, যেখানে বাটার পাবে সেখানে মেয়োনিজ পেয়ে যাবে। এইখানেই হ্যাঁ, ওই যে আইসক্রিম আনতে ওই দোকানটা পেয়ে যাবে। তো মা স্নান আর পুজো সেরে চলে গেল বাজারে, বাবার ওইদিকে স্নান করে বাবা বসে আছে। আর তো ভাবলাম যে সব কাজ যখন হয়ে গেছে তাহলে আগে স্নানটা সেরে নিই, স্নান সেরে তারপর না হয় বাবাকে খেতে দেবো, আমি খেয়ে নেবো, আর মা তো বাজারে গেছে এসে তারপর খাবে। তো ভাত বাড়তে গিয়ে দেখি মা আলু আর একটা করলা সেদ্ধ দিয়েছে। আলু আর করলা একসাথে মেখে খেতে বেশ ভালোই লাগে। তো সেদ্ধটা শুধুমাত্র তেল, লবণ আর কাঁচা লঙ্কা থেতো করে মানে মেখে নিয়েছি। তারপর বাবার থালায় আর আমার থালায় ভাত বেড়ে নিচ্ছি। কিছু লাগলে বলো। হ্যাঁ বাবা, ও আচ্ছা আচ্ছা, সরি একদম খেয়াল নেই। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে, না আজকে ঘুমোইনি, আজকে ফোনই ঘাঁটছিলাম, সিনেমা দেখছিলাম। তো 4টে কি 5টা নাগাদ দেখলাম যে বাড়িতে মিস্ত্রি এসেছে র্যাকটা লাগানোর জন্য। এই বাসনের র্যাকটা নেওয়ার জন্য আমি অনেক দিন থেকে বলছি, মানে যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে বলেই যাচ্ছে যে একটা র্যাক লাগবে, র্যাক নিয়ে এসে দাও। তো ফাইনালি আজকে লাগানো হলো নিয়ে এসে। তো ওইটা ওখান থেকে নামানো হয়েছে, তো মা আবার ওইটা ওখানে রাখতে যাচ্ছে। আমি বললাম যে না, ওখানে রাখবে না, ওখানে যদি তুমি একবার রেখে দাও ওখান থেকে তুমি আর সরাবে না, আর ওইখানে ওটা রাখলে দেখতেও ভালো লাগবে না। আর ওইখানে ওই সবগুলো ঝুলিয়ে রাখবো না বলেই আমি র্যাকটা বলে নিয়ে আসা করিয়েছি। তো এখন বাসনগুলো ঠিকঠাক করে সাজিয়ে নিচ্ছি। তো এই হাতে ভাবলাম যে টুকটাক কাজগুলো আছে রান্নাঘরের সব বাসনগুলো এক জায়গায় করি, মানে যেগুলো ব্যবহার করব সেগুলোই শুধুমাত্র ওই র্যাকটাতে রাখবো, আর বাদ বাকি বাসনগুলো যেগুলো মানে কম ইউজ করা হয় বা ইউজ করা হয় না সেগুলো ঝুড়িটাতে করে কোথাও একটা, মানে রান্নাঘরে কোথাও একটা রেখে দিতে হবে। তো ওই ঘর গোছাতে আমি এবার রান্নাটা ওইদিকে বসিয়ে দিয়েছি, কারণ রাত্রি হয়ে যাচ্ছিলো। দীপ্ত তো 8টা সাড়ে 8টা নাগাদ চলে আসে, তো তার মধ্যেই আমি রাত্রের রান্নাটা সেরে নিই। তো বাসনগুলো একটা দুটো করে বের করে না রেখে আমি ভাবলাম যে সব বাসনগুলো ওখান থেকে বের করি, দিয়ে আবার ঝেড়ে মুছে রেখে দিই, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। আর আমার ঘর ঝাড়া না ওই রকমই, যে একটা ঘর ঝাড়বো মানে ঘরের যা আছে সব বের করে ঝেড়ে ঝুড়ে যেগুলো রাখার মতো সেগুলো আমরা ঘরে রাখবো, আর যেগুলো বাইরে রাখার সেগুলো বাইরে রাখবো। এরকমটা করে আমি ঘর ছেড়ে অভ্যস্ত। আমার মনে হয় এরকম করে ঘর ঝাড়লে ঘরটা সত্যি অনেকটা পরিষ্কার হয়, মানে পুরোটাই পরিষ্কার হয়ে যায়। কিন্তু এখানে সেটা হচ্ছে না, কারণ সব জিনিস বের করে ওইরকমভাবে পসিবল হবে না এখন। তো যাই হোক, যেটুকু আপাতত করার মতো আমার কাজের জন্য সেটুকু আমি করে নিয়েছি। আর তারপরে সাবান রাখার যে র্যাকটা আছে সেটাও পরিষ্কার করে নিলাম, কারণ অনেকটাই নোংরা হয়েছিল ওটা। আর এর আগে যেখানে ঝুড়ি ছিল সেই জায়গাটাও পরিষ্কার করে নিলাম। কি বিভৎস গরম পড়েছে, জাস্ট বলার না। মাকে ফোন করেছিলাম, মা বললো ওইদিকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, মানে আজকেও হয়েছে,
প্রায় 3-4 দিন থেকে লেগে আছে টুকটাক করে, বাট আজকে অনেক বেশি হয়েছে। কিন্তু এইদিকে কোনো বৃষ্টির নাম নেই, এত রোদ গরম, টিকে থাকাই তাই হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, যেটা বলার জন্য ক্যামেরাটা অন করলাম আমি এখন, সৃজনী তুমি বারবার একটা কমেন্ট করেছো, আমি দেখেছি যে দিদি তোমার মালাই কেকের রেসিপিটা তুমি শেয়ার করো, সামনেই তোমার প্রিয় মানুষের জন্মদিন। তো প্রথমেই অ্যাডভান্স তোমার প্রিয় মানুষের জন্য অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা রইলো। ভালো থাকুক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। আর যেটা রইলো সেটা হচ্ছে মালাই কেকের গল্প। মালাই কেকটা কি বলো তো, অনেকদিন আমি করিনি, সত্যি কথা বলতে গেলে আমি সেরকম সময় করে উঠতে পারছি না, নাহলে কেন করবো না বলো, সরি গো। তবে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি দেওয়ার মালাই কেকের রেসিপিটা, কিন্তু তোমার প্রিয়জনের তো জন্মদিন বোধহয় হয়ে গেল না, বাট সরি, চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার, প্লিজ রাগ করো না। এতক্ষণ তোমাদের বলছিলাম না বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি হচ্ছিল না, তো এইমাত্র বৃষ্টি শুরু হয়েছে দীপ্ত আসার পর। কি খাবে বলো? তো দীপ্ত কিছুক্ষণ আগে অফিস থেকে আসলো, তো ও এখন একটু ফ্রেশ হয়ে নি, এই খাবে রুটিটা করে নি। এই বাড়িতে শ্বশুরমশাই ছাড়া রুটি আর সেভাবে কেউ খায় না। আর আমাদের ওই বাড়িতে বাবাকে যদি রুটি দাও, রুটি মানে ভাত আর খাবেই না, এরকম একটা ব্যাপার। আমার বাবা রুটি খেতে এত ভালোবাসে, সেই কারণে আমাদের বাড়িতে রুটিটা প্রত্যেক দিনই হয়। তো এই বাড়িতে রুটিটা যেহেতু হয় না, আজকে আমার হঠাৎ খেতে ইচ্ছে করলো। আর বিশেষ করে আমের চাটনি আছে, দুপুরবেলায় আমের চাটনি দিয়ে ভাত খাওয়ার সময় মনে হচ্ছিল যে রাত্রে যদি রুটি করি তাহলে আমের চাটনি দিয়ে বেশ ভালো লাগবে খেতে। তো রাত্রিবেলায় আমের চাটনি দিয়ে রুটি খাওয়া দেখে শাশুড়ি আর ওইদিকে দীপ্ত দুজনেই তো অবাক হয়েছে আর হেসে পাগল, বলে কেন আমের চাটনি দিয়ে রুটি? আমি বলছি হ্যাঁ কেন, আমরা তো খাই, আর এটা তো মনে হয় যে অনেকেই খাই। তো তোমরা কারা কারা খাওয়া, তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন বাজে রাত্রি 11টা, খাওয়া দাওয়া শেষ করে আমার স্কিন কেয়ারও কমপ্লিট করে ফেলেছি। আর এই গামছাটা যত বারণ করবো যেখানে রাখবে না এখানেই রাখবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরেকটা ব্লগে। তো তখন পর্যন্ত টাটা।